হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকের ক্লাসে আমরা জানবো ভারতের ইতিহাস, অর্থাৎ ভারতের মধ্যযুগের ইতিহাস। অলরেডি আমরা প্রাচীন ভারতের ইতিহাসটা মোটামুটি পড়ে নিয়েছি, এমসিকিউ প্র্যাকটিস চলছে, থিওরি পার্টটা আমরা পড়ে নিয়েছি। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের মধ্য ভারতের ইতিহাস। তো এই মধ্য ভারতের ইতিহাস জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে যে দিল্লিতে যে সুলতানি বংশ ছিল সেই সুলতানি বংশের ইতিহাস সম্পর্কে। তো দিল্লির সুলতানি বংশ জানতে গেলে প্রথমে যে বংশটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দাস বংশ, অর্থাৎ দিল্লির দাস বংশ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো আজকের এই ক্লাসটা কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ? বেসিক্যালি আমাদের সামনে তিনটে এক্সাম রয়েছে। একটা হচ্ছে এসএসসি গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি পরীক্ষা রয়েছে। একটা রয়েছে এসএসসি গ্রুপ ডি, আর একটা রয়েছে কি আপার প্রাইমারি। এই তিনটে পরীক্ষাতে কিন্তু আমাদের জেনারেল স্টাডিজ, অর্থাৎ জেনারেল স্টাডিজ এর মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে হিস্টোরি। অন্যতম পার্ট হচ্ছে কি, অন্যতম পার্ট হচ্ছে একটা হিস্টোরি। হিস্টোরি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এই সমস্ত এক্সাম গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ। যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। আর ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক থাকবে, সেই লিংকে জয়েন করে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু অনেক অনেক পিডিএফ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তো তোমরা যারা আগামীতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা করে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এখানে আমাদের প্রতিদিন রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। আর ডেলি থাকছে তোমাদের পিডিএফ। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। আমরা রেগুলার তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব, টপিক ওয়াইজ, একদম সিলেবাস ওয়াইজ। তো দেরি না করে যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217, এখানে তোমরা আপার প্রাইমারি, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পারবে একটা মাত্র কোর্সে অ্যাডমিশন নিতে। তো অফার চলছে 50% ডিসকাউন্ট। যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। দেখো, তাহলে প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি আরবদের সম্পর্কে জানতে হবে। তো আরবরা কি করেছিল? আরবরা কিন্তু যখন ভারত আক্রমণ করে, অর্থাৎ আরবরা ভারত আক্রমণ করার সময় প্রথম কি করেছিল? সিন্ধু জয়লাভ করেছিল। মানে আগে তো ভারতকে সিন্ধুই বলা হতো, তাই না? তো ভারতকে আরবদের যে সিন্ধু জয়, এই সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে। মোটামুটি 712 সালটা মাথায় রাখবে। মোটামুটি সালটা হচ্ছে 712। এই সালটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? মোটামুটি সালটা হচ্ছে 712। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, কি বললাম? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, তিনি কি ছিলেন? তিনি প্রথম ভারত আক্রমণ করেছিলেন। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে কোন আরব শাসক, কোন আরব শাসক প্রথম ভারত আক্রমণ করেছিলেন, তাহলে আনসার করবে কি মোহাম্মদ বিন কাসিম। কত সালে? সেটা হচ্ছে 712। তাহলে মোহাম্মদ বিন কাসিম প্রথম 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। তিনি ছিলেন উমাইয়া খিলাফতের একজন সেনাপতি। এতটা ইম্পর্টেন্ট নয় এই লাইনটা, কিন্তু এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা, এই লাইনটা ইম্পর্টেন্ট। তিনি কিন্তু প্রথম জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে প্রথম জিজিয়া কর প্রবর্তন কে করেছিলেন, তাহলে আনসার হবে কি মোহাম্মদ বিন কাসিম। এবার জিজিয়া করটা কি? জিজিয়া করটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। জিজিয়া কর জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইসলামিক যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, যেমন ধরো আরব, পাকিস্তান, এগুলো কি বাংলাদেশ, এগুলো ইসলামিক রাষ্ট্র। অর্থাৎ এখানে ইসলাম ধর্ম মানুষ সব থেকে বেশি। অর্থাৎ যে সমস্ত দেশে ইসলাম ধর্মের মানুষ বেশি সেগুলোকে আমরা বলবো ইসলামিক রাষ্ট্র। তাহলে ইসলামিক রাষ্ট্র কর্তৃক জিম্মি বা বিধর্মীদের সামরিক বাহিনীতে যোগদান হতে নিবৃত্ত করা। সামরিক বাহিনী মানে কি? ওই যে মিলিটারি বাহিনী, পুলিশ, আর্মি, বিএসএফ, এগুলো বোঝা গেল। তাহলে এই সমস্ত বাহিনীতে যারা বেধর্মী, মানে হচ্ছে যারা ওয়া মুসলিম, তাদেরকে যোগদান করতে হতো না। মানে তাদেরকে যোগদান করা থেকে মানে ব্যাহত রাখতো কে? ওই শাসক। মানে মুসলিম শাসক ওই সমস্ত বিধর্মীদেরকে তাদের যে মানে সামরিক বাহিনী রয়েছে সেখানে তাদের যোগদান করতে ব্যাহত রাখতো। তার বিনিময়ে তাদেরকে কিছু টাকা বা কর দিতে হতো। কাকে? সরকারকে বা সে শাসককে কিছু কর দিতে হতো। সেই করটিকে বলা হয় কি? জিজিয়া কর। কি বলা হয়? সেই করটাকে কি বলা হয়? জিজিয়া কর বলা হয়। তাহলে পরীক্ষা তোমাদের প্রশ্ন কি আসে? পরীক্ষা প্রশ্ন আসে যে জিজিয়া কর প্রথম চালু করেছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম, প্রথম পয়েন্ট।
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জিজিয়া কর কাদের ওপরে চালু করা হয়, সেটা হচ্ছে মুসলিম বা বিধর্মীদের ওপরে, মনে থাকবে। চলো নেক্সট দেখো, পরবর্তীকালে বা পরবর্তীতে 1564 সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর দ্বারা এই জিজিয়া করটিকে বাতিল করা হয়েছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মাথায় রাখবে। তাহলে কোন মুঘল সম্রাট, পরীক্ষা ইম্পর্টেন্ট, কোন মুঘল সম্রাট প্রথম জিজিয়া কর বাতিল করেছিলেন? আকবর। আবার প্রশ্ন যদি আসে 1679 খ্রিস্টাব্দে, সালটা মাথায় রাখো, 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কি করছিল, এই মুসলিমদের ওপরে আবার জিজিয়া করকে চালু করেছিল। তাহলে মুঘল সম্রাট আকবর জিজিয়া করকে বাতিল করেছিল, আবার পরবর্তী টাইমে ঔরঙ্গজেব এই জিজিয়া করটিকে আবার চালু করেছিল। আর ভারতে প্রথম জিজিয়া কর চালু করেছিল কে? সেটা হবে কুতুবউদ্দিন আইবক। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে কুতুবউদ্দিন আইবক প্রথম কিন্তু ভারতে জিজিয়া কর প্রচলন করেছিলেন, মনে থাকবে, ক্লিয়ার সবার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে সুলতান মাহমুদ, কি বলা হয়েছে, নামটা কি? সুলতান মাহমুদ গজনবী, নামটা মাথায় রেখো। সুলতান মাহমুদ গজনবী মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। কতবার? মোট 17 বার। তাহলে বলছে সুলতান মাহমুদ গজনবী মোট 17 বার ভারত আক্রমণ করেন, যা 1000 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। কি বললাম? যে সুলতান মাহমুদ, যদি পরীক্ষা প্রশ্ন আসে যে সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন, তাহলে আনসার হবে কি 17 বার। মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, সেটা 1000 থেকে প্রায় 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1025 খ্রিস্টাব্দে 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গুজরাটের যে সোমনাথ মন্দিরটি রয়েছে সেটি তিনি আক্রমণ করেন এবং লুট করে নিয়েছিলেন। কবে? 1025। তাহলে মাথায় রাখবে 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির দখল করেছিলেন কে? সুলতান মাহমুদ। তারপর চলে এসে এবার ঘোরিদের উত্থান। এবার ঘোরি সাম্রাজ্যের কিভাবে প্রতিষ্ঠা হলো? 1163 খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘোরি এই ঘোরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবে, ঘোরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে আনসার হবে কি গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘোরি। সালটা কবে? সেটা হচ্ছে 1163। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে। তাহলে কি বললাম? যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1191 সালে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং মোহাম্মদ ঘোরি কিন্তু পরাজিত হয়। তার ঠিক পরের বছর 1192 সালে এই মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সাল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সাল। আর এই যুদ্ধে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। ঠিক 1193, এবারে 1193 সালে এই মোহাম্মদ ঘোরি চান্দুয়ার যুদ্ধ, এই যুদ্ধটা মাথায় রাখবে, যুদ্ধটার নাম কি? চান্দুয়া যুদ্ধ। ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে মোহাম্মদ ঘোরি চান্দুয়ার যুদ্ধে কি করেছিল? জয়চাঁদকে পরাজিত করে কনৌজ দখল করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে মানে চান্দুয়ার যুদ্ধ কবে হয়েছিল? চান্দুয়ার যুদ্ধ হয়েছিল 1193। চান্দুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘোরি এবং জয়চাঁদ। আর এই যুদ্ধে জয়চাঁদ কিন্তু ভালোভাবে পরাজিত হয়। চলো নেক্সট দেখো, নেক্সট পরে বলছে দেখো, মোহাম্মদ ঘোরির বিশ্বস্ত সেনাপতির নাম কি ছিল? মোহাম্মদ ঘোরির বিশ্বস্ত সেনাপতির নাম ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মোহাম্মদ ঘোরির একজন বিখ্যাত সেনাপতি ছিলেন যার নাম হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে। তিনি বাংলা বিহার আক্রমণকালে তিনি বিক্রমশিলা, তদন্তপুরী ও নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তদন্তপুরী ধ্বংস করেছিলেন? তাহলে আনসার হবে কি? বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মাথায় থাকবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আর তিনি যে ধ্বংস করেছিলেন সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবকের নির্দেশে, এটাও মাথায় রেখো। তিনি কুতুবউদ্দিন আইবকের নির্দেশে বখতিয়ার খলজি এই যে তদন্তপুরী, বিহারের তদন্তপুরী এবং নালন্দা বিশ্ববিদ্যালয়
ধ্বংস করেছিলেন। নেক্সট দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আনুমানিক 1200 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছেন। কবে? আনুমানিক 1200 খ্রিস্টাব্দ তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। আর তার এই আক্রমণের কথা, তিনি যে নালন্দা বিশ্ববিদ্যালয় বা তদন্তপুরী তিনি যে আক্রমণ করেছিলেন, এই ঘটনার যে কথাগুলো আমরা জানতে পারি কোথা থেকে, সেটা হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজের রচিত গ্রন্থের নাম হচ্ছে তাবাকাত ইন নাসরি। ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে মিনহাজউদ্দিন সিরাজের রচিত বইটির নাম কি? তাবাকাত ইন নাসরি। আবার পরীক্ষা প্রশ্ন আসতে পারে তাবাকাত ইন নাসরি বইটি লিখেছেন কে? মিনহাজউদ্দিন সিরাজ। আবার প্রশ্ন আসতে পারে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির যে আক্রমণের যে ঘটনা, সেটা আমরা জানতে পারি কোথা থেকে? তাহলে আনসার হবে কি মিনহাজউদ্দিন সিরাজের রচিত তাবাকাত ইন নাসরি গ্রন্থ থেকে। ক্লিয়ার? তো তোমরা যারা আগামীতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা করে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এখানে আমাদের প্রতিদিন রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। আর ডেলি থাকছে তোমাদের পিডিএফ। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। আমরা রেগুলার তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব, টপিক ওয়াইজ, একদম সিলেবাস ওয়াইজ। তো দেরি না করে যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217, এখানে তোমরা আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পারবে একটা মাত্র কোর্সে অ্যাডমিশন নিতে। তো অফার চলছে 50% ডিসকাউন্ট। যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভারতের মধ্যযুগ। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভারতের মধ্যযুগ সম্পর্কে আমরা পড়বো। দেখো, ভারতের মধ্যযুগটা কোনটা? সেটা হচ্ছে 1206 থেকে 1707। এই 1206 মানে কি? এই 1206 সালে কুতুবুদ্দিন আইবক, কি বললাম? কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবক কি হয়েছিল? কুতুবুদ্দিন আইবক কিন্তু দাস বংশের সিংহাসনে বসেন। আর এই 1707 মানে কি? এই 1707 মানে হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু। ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঠিক আছে? তাহলে কি বললাম এখানে মাথায় রেখো। তাহলে এখান থেকে আমরা মাথায় রাখবো কি যে 1206 থেকে প্রায় 1707 খ্রিস্টাব্দকে আমরা কি বলবো? ভারতের মধ্যযুগ বলে থাকবো। তারপর বলছি ভারতের সুলতানি যুগ। এবার সুলতানি যুগটি কোনটা? 1206 থেকে 1526। 1526টা কি? 1526-এর পর হয়েছিল মোগল সাম্রাজ্য। কারণ প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কবে? 1526 সালে। তাহলে এই যে 1206 থেকে 1526 সাল, এই সময়কালটাকে কি বলছে? সুলতানি যুগ। মনে থাকবে? তাহলে ভারতের মধ্যযুগ হচ্ছে 1206 থেকে 1707। আর সুলতানি যুগ বলতে বোঝাচ্ছে 1206 থেকে 1526, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত। তারপর চলে আসি মোগল যুগ। মোগল যুগ হয়েছিল 1526 থেকে 1707। দিল্লির সুলতানি শাসনকাল 1206 থেকে 1526, এই যুগ পড়তে হবে আমাদের। তাহলে দিল্লির সুলতানি শাসন হয়েছিল 1206 থেকে 1526। আর এর প্রতিষ্ঠাতা কি? দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কি নাম? কুতুবুদ্দিন আইবক। আর দিল্লির সুলতানি শাসকের শেষ শাসকের নাম হচ্ছে ইব্রাহিম লোধি। মাথায় রাখবে, ইব্রাহিম লোধি, লোধি বংশের রাজা ইব্রাহিম লোধি, যার সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবরের। মনে থাকবে? ক্লিয়ার? এবার চলে আসো, এই যে দিল্লির সুলতানি যুগ আমরা পড়বো, এই দিল্লির সুলতানি যুগের মধ্যে কতগুলি কি রয়েছে? কতগুলি বংশ রয়েছে। তাহলে দিল্লি যে সুলতানি যে শাসন ব্যবস্থা, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থার মধ্যে কতগুলি বংশ ছিল, কতগুলি সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যগুলো আমরা জানবো এক এক করে। প্রথম সাম্রাজ্য কি? প্রথম হচ্ছে দাস বংশ। সালটা কবে? 1206 থেকে 1290। এটা 84 বছর এরা শাসন করেছিল। এক নম্বর হচ্ছে দাস বংশ, 1206 থেকে 1290। এরা 84 বছর শাসন করেছিল। মোট শাসক ছিল 11 জন। তাহলে দাস বংশে টোটাল কতজন রাজা ছিল? 11 জন। প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক।
আর শেষ শাসকের নাম হচ্ছে কায়কাবাদ বা কায়ুমার্স। মাথায় থাকবে। চলো তারপর 2 নাম্বার, তারপর চলে আসো 2 নাম্বার। দেখো এবার বলছে কি 2 নাম্বারটা, 2 নাম্বারটা 2 নাম্বার বলছে খলজি বংশ, যেটা 1290 থেকে 1320, এরা কিন্তু 30 বছর শাসন করেছিল। খলজি বংশ মাত্র 30 বছর শাসন করেন। আর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জালাউদ্দিন খলজি। আর শেষ শাসকের নাম হচ্ছে কুতুবুদ্দিন মুবারক। কি বললাম? কুতুবুদ্দিন মুবারক। তারপর 3 নাম্বার, 3 নাম্বার চলে আসো। 3 নাম্বারে বলা হয়েছে কি তুগলক বংশ, এরা ছিল 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ, এরা 92 বছর শাসন করেন। সব থেকে বেশি, সব থেকে বেশি। তাহলে যদি পরীক্ষা আসে দিল্লির সুলতানি বংশে কারা সব থেকে মানে শাসন করেছে, তাহলে আনসার হবে কি তুগলক বংশ। কত বছর? 92 বছর, 1320 থেকে 1412। এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। আর শেষ শাসকের নাম হচ্ছে নাসরুদ্দিন মাহমুদ শাহ। তারপর চলে আসি 4 নাম্বার। 4 নাম্বারে বলছে কি সৈয়দ বংশ, মোট শাসক ছিল মাত্র 4 জন। প্রতিষ্ঠাতার নাম হচ্ছে খিজির খাঁ। আর শেষ শাসকের নাম ছিল আলাউদ্দিন আলম শাহ। তারপর 5 নাম্বার, 5 নাম্বার দেখো 5 নাম্বারে বলা হয়েছে লৌধি বংশ, এরা 75 বছর শাসন করে। এরা 1451 থেকে 1526। মোট শাসক ছিল 3 জন। প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বহুলুল লৌধি। শেষ শাসকের নাম হচ্ছে ইব্রাহিম লৌধি। বলছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট দিল্লির সুলতানে 33 জন শাসক ছিল। তাহলে দিল্লির সুলতানে মোট কতজন রাজা ছিল? মোট 33 জন কিন্তু রাজা ছিল। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, মনে থাকবে। তো এবার আমরা ডিটেলসে পড়বো কি, ডিটেলসে পড়বো দাস বংশ সম্পর্কে। তো দাস বংশের সময়কাল কত? 1206 থেকে 1210। তাহলে দাস বংশের সময়কাল হচ্ছে 1206 থেকে 1210 কে বলছি আমরা দাস বংশ। তো দাস বংশ সম্পর্কে আমরা পড়ে নিই। দেখো তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আমরা জানবো। দেখো প্রতিষ্ঠাতার নাম কি? দাস বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। শ্রেষ্ঠ সুলতানের নাম হচ্ছে ইলতুৎমিশ, মতান্তরে রয়েছে গিয়াসুদ্দিন বলবন। শেষ সুলতানের নাম হচ্ছে কায়কাবাদ, মতান্তরে কায়ুমাস। প্রথম জীবনে কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন। এছাড়াও ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন প্রথম জীবনের কৃতদাস ছিলেন। এই জন্য কুতুবুদ্দিন আইবক থেকে কায়ুমার্স পর্যন্ত সুলতানি যুগকে দাস বংশ বলা হয়ে থাকে। মনে থাকবে। নেক্সট দেখো 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন দাস বংশের প্রতিষ্ঠা করেন। দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। কবে? 1206। এবং লাহোরে তার অভিষেক ঘটে। মানে অভিষেক মানে কি, তাকে সম্রাট বা তাকে সুলতান বলে মেনে নেওয়া হয়। আইবক কথাটির অর্থ হচ্ছে দাস। আইবক কথার অর্থ হচ্ছে দাস। তুর্কি ভাষায় আইবক শব্দের অর্থ হচ্ছে যিনি চাঁদের মতো দেখতে, যিনি চাঁদের মতো দেখতে, তাকে বলা হয় কি আইবক। 1208 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির বংশধর গিয়াসুদ্দিন ঘুরি কুতুবুদ্দিন আইবককে সুলতান উপাধি দিয়েছেন। তাহলে কুতুবুদ্দিন আইবককে সুলতান উপাধি দেওয়া ছিল কবে? 1208, মানে ঠিক 2 বছর পর। 2 বছর পর কিন্তু তাকে সুলতান উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? গিয়াসুদ্দিন ঘুরি। গিয়াসুদ্দিন ঘুরি। এই কুতুবুদ্দিন আইবক মালিক এবং সিপাহসালার উপাধি গ্রহণ করেন। তিনি অনেক দানশীল ব্যক্তি ছিলেন, লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করতেন। তাই তাকে কি বলা হতো? লাখ বাক্স বলা হতো। তো লাখ বাক্স কাকে বলা হয়? লাখ বাক্স বলা হয় কুতুবুদ্দিন আইবককে। তারপর নেক্সট দেখো সুফি খাজা কুতুবুদ্দিন। সুফি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে তিনি 238 ফুট উচ্চতার ঐতিহাসিক কুতুব মিনার দিল্লিতে স্থাপন করার কাজ আরম্ভ করেন। তাহলে কি বললাম? তাহলে কুতুব মিনার কে নির্মাণ করেছেন? কুতুব মিনার নির্মাণ শুরু করেছেন কুতুবুদ্দিন আইবক। কাকে স্মরণ করার জন্য? সেটা হবে সুফি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে স্মরণ করার জন্য, যার উচ্চতা হচ্ছে 238 ফুট। কোথায় অবস্থিত? দিল্লিতে। তিনি তিনি কুয়াতুল ইসলাম, তিনি কুয়াতুল ইসলাম মসজিদ এবং আজমিরে আড়াইজিনকা ঝোপড়া প্রাসাদ নির্মাণ করেন। তিনি কি নির্মাণ করেছেন? কুয়াতুল ইসলাম মসজিদ এবং আজমিরের আড়াইজিনকা ঝোপড়া। তারপর 11 নম্বর বলছে কুয়াতুল ইসলাম মূলত ছিল একটি জৈন মন্দির। এটা ছিল কি? একটা জৈন মন্দির ছিল। এই মন্দিরটাকে তারা কিন্তু মসজিদে রূপান্তর করে। আর আড়াইজিনকা ঝোপড়া এটা ছিল একটি বৌদ্ধ মঠ। এটা ছিল প্রাচীনকালে একটি বৌদ্ধ মঠ। সেটা কিন্তু একটা প্রাসাদে নির্মাণ করা হয়। 1210 খ্রিস্টাব্দে চৌহান তথা পোলো খেলার সময় ঘোড়ার পিঠে থেকে পড়ে কুতুবুদ্দিন আইবক
শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাহলে কুতুবুদ্দিন আইবক কবে মারা যায়? সেটা হচ্ছে 1210। পোলো খেলতে গিয়ে মারা গেছিল। কি খেলতে গিয়ে? পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। তারপর 2 নাম্বার রাজা। চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দ্বিতীয় শতক। দ্বিতীয় শাসক সম্পর্কে পড়বো, যার নাম হচ্ছে কি আরম শাহ। বলছে কুতুবুদ্দিনের মৃত্যুর পর, যখন কুতুবুদ্দিন 1210 সালে যখন কুতুবুদ্দিন আইবক মারা গেলেন, তার মৃত্যুর পরে তার যে পালিত পুত্র, তার পালিত পুত্র আরাম শাহ, বা যেটা নাম হচ্ছে আরাম বক্স, তিনি কিন্তু দিল্লির সিংহাসনে বসেন। তিনি কিন্তু অতটা যোগ্য শাসক ছিলেন না। তিনি অতটা যোগ্য শাসক ছিলেন না, সেই জন্য কুতুবুদ্দিন আইবকের যে জামাই, মানে তার যে সন ইন ল, যার নাম হচ্ছে ইলতুৎমিশ, তিনি কি করেছিলেন? তিনি এই আরাম শাহকে পরাজিত করেন এবং দিল্লির সিংহাসন দখল করে নিয়েছিলেন। ওকে, তারপরে চলে আসি ইলতুৎমিশ। মানে 1210 সালে তিনি বসেছিলেন, ঠিক 1 বছর পর মানে 1211 সালে ইলতুৎমিশ দিল্লির সুলতানকে দখল করে নেয়। তাহলে 1211 থেকে 1236 ইলতুৎমিশের সময়কাল। বলছে দেখো, ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস ও তার জামাই। তাহলে কৃতদাস ছিলেন কে? কুতুবুদ্দিন আইবকের। গজনির অনুগত শাসক তাজাউদ্দিন বিদ্রোহ করলে 1215 খ্রিস্টাব্দে তরায়নের তৃতীয় যুদ্ধে তিনি তাজাউদ্দিনকে পরাজিত করেন বা পরাস্ত করেন। ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে তরায়নের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বলো? 1191 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1215 সালে। ঠিক আছে, মাথায় থাকবে। তরাইনের তৃতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল? তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল তাজাউদ্দিনের সঙ্গে। কার সঙ্গে? তাজাউদ্দিনের সঙ্গে। কার? ইলতুৎমিশের। নেক্সট দেখো, 1221 খ্রিস্টাব্দ নাগাদ মঙ্গল নেতা 1221 নাগাদ মানে কি হচ্ছিল? মঙ্গল নেতা চেঙ্গিস খা, যেটা হরপে তেমুচিন, তিনি কি করেছিলেন? মাঙ্গবর্ণীর যে রাজ্য, বা যেটাকে বলে খিবা বা খোয়ারিজম, আক্রমণ করেন। এই খিবার শাসক মাঙ্গবর্ণী পাঞ্জাবে এসে ইলতুৎমিশের সাহায্য চাইলে তখন কিন্তু ইলতুৎমিশ তাকে সাহায্য করতে চাননি, যার কারণে এই যে চেঙ্গিস খা কিন্তু আর ভারত আক্রমণ করেননি। মনে থাকবে। তাহলে চেঙ্গিস খার যে ভারত যে ভ্রমণ, চেঙ্গিস খার ভারত ভ্রমণ কার সময় হয়েছিল? তাহলে আনসার হবে কি? ইলতুৎমিশের সময়কালে। তাহলে ইলতুৎমিশের সময়কালে চেঙ্গিস খানের ভারত ভ্রমণ হয়েছিল। বোঝা গেল? তাহলে এখান থেকে এই পয়েন্টটা মাথায় রাখবে যে ইলতুৎমিশের সময়কালে কিন্তু মঙ্গল নেতা চেঙ্গিস খা কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে তোমার এই যে এখানে দেখো, এই মাঙ্গলবর্ণী রাজ্যকে দখল করার জন্য। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহ ইলতুৎমিশকে সুলতানি আজম উপাধি দিয়েছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, সুলতানি আজম কাকে বলা হয়? সুলতানি আজম উপাধি কাকে দেওয়া হয়েছিল? পরীক্ষা প্রশ্ন। কি হবে? ইলতুৎমিশ। সুলতানি আজম উপাধি দেওয়া হয়েছিল কাকে? সেটা আনসার হবে ইলতুৎমিশ। কে দিয়েছিল? নাম হবে বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহ। ঠিক আছে, কবে? 1229 সালে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দটির অর্থ কি? তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দটির অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রেখো যে তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথাটির অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা। তিনি সুলতানি সাম্রাজ্যকে আরো শক্তিশালী রূপে গড়ে তোলার লক্ষ্যে 40 জন দক্ষ শাসক বা কৃতদাসকে নিয়ে 40 চক্র বা বন্দেগি চেহেলগানি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। তাহলে কি বললাম? বন্দেগি চেহেলগানি কে গঠন করেছিলেন? পরীক্ষা প্রশ্ন। বন্দেগি চেহেলগানি কে তৈরি করেছিলেন? নাম হবে কি? ইলতুৎমিশ। বা তোমাদের বলতে পারে 40 চক্র কে নির্মাণ করেছেন? ইলতুৎমিশ। কাদেরকে নিয়ে? 40 জন কৃতদাসকে নিয়ে বা 40 জন দক্ষ শাসককে নিয়ে। তারপর নেক্সট দেখো, ইকতা প্রথা বা জায়গিরি প্রচলন করেছিলেন কে? ইলতুৎমিশ। ইম্পর্টেন্ট। তাহলে ইকতা প্রথা কে প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ। জায়গির প্রথা কে প্রচলন করেছেন? ইলতুৎমিশ। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো কি ইকতা প্রথাটা কি। ইকতা প্রথা বা ইকতেদারি প্রথা হলো এক ধরনের ভূমি বন্টন বা রাজস্ব ব্যবস্থা,
যা মূলত দিল্লির সুলতানি আমলে চালু হয়েছিল। এই প্রথা অনুসারে সুলতান তার অধীনস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার দিত, যা ইকতা নামে পরিচিত ছিল। তাহলে কি বলছে? ইকতা প্রথা কি? ইকতা প্রথা হচ্ছে রাজস্ব আদায় করার জন্য একটা প্রথা। এখানে কি করা হতো? তাদের যে প্রজাদেরকে কি করা হতো? ভূমি বন্টন করা হতো। মানে রাজা এখানে ভূমি বন্টন করতেন এবং ভূমি বন্টনের মাধ্যমে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। যে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে ইকতা প্রথা। 9 নাম্বার, তিনি প্রথম আরবি মুদ্রা প্রচলন করেছিলেন। ইলতুৎমিশ তার তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা নাম ছিল জিতল। তাহলে ইলতুৎমিশের তামার মুদ্রার নাম ছিল জিতল এবং রূপার মুদ্রার নাম ছিল তঙ্কা। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ইলতুৎমিশের তামার মুদ্রার নাম ছিল জিতল এবং রূপার মুদ্রার নাম ছিল টঙ্কা। আর তিনি মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করতেন। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। তাহলে কুতুব মিনার কে নির্মাণ করেছেন? কুতুব মিনার নির্মাণ করেছেন কুতুবউদ্দিন আইবক। আর কুতুব মিনার নির্মাণের শেষ কাজ কে করছেন? সেটা হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজসভায় মিনহাজউদ্দিন সিরাজ থাকতেন। ইম্পর্টেন্ট। তাহলে মিনহাজউদ্দিন সিরাজ কার রাজসভায় ছিলেন? সেটা হবে ইলতুৎমিশের রাজসভায় ছিলেন। এছাড়া নিজামুল মুলুক জুনাইদি, তারপরে ফখরুল মুলুক ইসামি, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু ইলতুৎমিশের রাজসভায় ছিলেন। তো তোমরা যারা আগামীতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা করে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এখানে আমাদের প্রতিদিন রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। আর ডেলি থাকছে তোমাদের পিডিএফ। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। আমরা রেগুলার তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব, টপিক ওয়াইজ, একদম সিলেবাস ওয়াইজ। তো দেরি না করে যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217, এখানে তোমরা আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পারবে একটা মাত্র কোর্সে অ্যাডমিশন নিতে। তো অফার চলছে 50% ডিসকাউন্ট। যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। তারপর নেক্সট শাসক হচ্ছে সুলতান রাজিয়া, 1236 থেকে 1240। ইম্পর্টেন্ট, এই সালটা মাথায় রেখো, কারণ তিনি ছিলেন মহিলা শাসক। দিল্লির একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া, 1236 থেকে 1240। বলছে দেখো, রুকুউদ্দিন ফিরোজ নিহত হলে দিল্লির সিংহাসনে বসেন ইলতুৎমিশের কন্যা রাজিয়া। তাহলে কি বললাম? যে ইলতুৎমিশের পরে তার যে রুকুরউদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসেন, তারপরে কি হয়েছিল? ইলতুৎমিশের কন্যা আবার সিংহাসনে বসেন। ইসামির ফতুয়া উস সালাতিন, নামটা ইম্পর্টেন্ট। ইসামির ফতুয়া উস সালাতিন গ্রন্থ থেকে আমরা এই রাজিয়ার যে রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে রাজিয়ার রাজত্বকাল সম্পর্কে জানতে পারি কোথা থেকে? ইসামির ফতুয়া উস সালাতিন গ্রন্থ থেকে। তুর্কি ভাষায় এই সুলতানা শব্দের অর্থ হচ্ছে সুলতানের পত্নী। কি বললাম? সুলতানের পত্নী। তিনি একমাত্র মুসলমান মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। আর ক্ষমতাচ্যুত হওয়ার পর মাত্র কয়েকদিনের জন্য আলতুনিয়া নামক একজন সেনানায়কের সঙ্গে তার বিয়ে হয়। তাহলে কার বিয়ে হয়েছিল? রাজিয়ার, সুলতান রাজিয়ার বিয়ে হয়েছিল আলতুনিয়ার সঙ্গে। এবং বিয়ের কিছুদিন পরে এক আতাতিয়ার হাতে দুজনের কিন্তু মৃত্যু হয়। নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন ইলতুৎমিশ বংশের শেষ সুলতান। তাহলে ইলতুৎমিশ বংশের শেষ সুলতানের নাম কি ছিল? নাসিরউদ্দিন মাহমুদ। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে গিয়াসউদ্দিন বলবন। ঐতিহাসিক ইসামির মতে 1265 খ্রিস্টাব্দে নাগাদ বৃদ্ধ শ্বশুর নাসিরউদ্দিন মাহমুদকে বিষ পান করে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। তার আসল নাম ছিল উলুগ খা। কি নাম ছিল? গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কি ছিল? উলুগ খা। এটা মাথায় রাখবে। তিনি কিন্তু বাহাউদ্দিন নামেও পরিচিত ছিলেন। বলবন ইলতুৎমিশ প্রবর্তিত 40 চক্রের একজন মানে কি ছিলেন? দক্ষ ব্যক্তি ছিলেন। মানে বলবন মানে গিয়াসউদ্দিন বলবন মানে ইলতুৎমিশের যে মানে 40 ছিল, মানে 40 চক্র ছিল, তার একজন সদস্য ছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। কিন্তু সিংহাসনে বসার পর গিয়াসউদ্দিন বলবন এই 40 চক্রকে
ভেঙে দেন, মানে 40 চক্রকে তুলে দিয়েছিলেন। বলবন ছিলেন ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। কি বলছে? ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। ঠিক আছে, মাথায় রাখবে। বলবল ছিলেন ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। ইলতুৎমিশও ছিলেন ইলবারি বংশের লোক। তাহলে ইলবারি বংশের প্রতিষ্ঠাতা নাম কি? ইলতুৎমিশ। এটা কিন্তু মাথায় রাখবে। 60 বছর বয়সে শাসক বলবন নিজেকে নাবাইতি খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন। তাহলে কোন শাসক ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন নিজেকে? তাহলে কি হবে আনসার? সেটা হবে গিয়াসুদ্দিন বলবন, যাকে বলা হয় কি নাইবত ই খুদাই। 1285 খ্রিস্টাব্দে নাগাদ মঙ্গল নেতা তৈমুর লং ভারত আক্রমণ করেন। তাহলে তৈমুর লং কার সময় ভারত আক্রমণ করেছেন? সেটা আনসার হবে কি গিয়াসুদ্দিন বলবন 1885 খ্রিস্টাব্দে। তিনি সিজদা, ইম্পর্টেন্ট, তিনি সিজদা মানে সিংহাসনের সামনে নত হওয়া এবং পাইবস মানে সম্রাটের পদযুগলে চুম্বন করা। তিনি সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন। ইম্পর্টেন্ট, তিনি সিজদা এবং পাইবস প্রথা কিন্তু চালু করেছিলেন। তিনি পার্সিক উৎসব মানে পারস্যর যে নিউ ইয়ার উৎসব যেটাকে বলা হয় কি নৌরজ, নৌরজ চালু করেছেন। তিনি কি করেছিলেন? নৌরজ উৎসবটি চালু করেছিলেন। এছাড়াও তিনি তার সাম্রাজ্যে রক্ত লোহ নীতি গ্রহণ করেছিলেন। কি নীতি? লৌহ রক্ত নীতি, মানে রক্ত লোহ নীতি গ্রহণ করেন। এবার রক্ত লোহ নীতি কি, এইগুলো তোমাদের পরীক্ষা আসবে না, শুধু পরীক্ষা আসবে রক্ত লোহ নীতি কে চালু করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। নেক্সট দেখো, ভারতের তোতা পাখি আমির খসরু ছিলেন তার রাজসভার শ্রেষ্ঠ কবি। ঠিক আছে, মানে তিনি সেতার, তিনি কিন্তু সেতারের জন্য বিখ্যাত ছিলেন। কিসের জন্য? সেতার বাদক ছিলেন কে? আমির খসরু। গিয়াসুদ্দিন বলবনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র কায়ুকাবাদ। এই অবস্থায় দিল্লির আমির ওমারারা কায়ুকাবাদের শিশুপুত্র কায়ুমার্সকে দিল্লির সিংহাসনে বসিয়ে দেন এবং প্রধানমন্ত্রী জালাউদ্দিন খলজি কায়ুকাবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেছিলেন। এবার তারপরে কি হলো? খলজি বংশের প্রতিষ্ঠাতা হলো। ঠিক আছে, এবার নেক্সট ক্লাসে আমরা কিন্তু খলজি বংশ সম্পর্কে পড়বো। তো আজকে থাকলো এই পর্যন্ত। রাত্রে তোমাদেরকে আমি এমসিকিউ প্র্যাকটিস করবো এই টপিক থেকে। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।